হিমিকো নামের এই রানীর ছিল এক অভিশপ্ত ক্ষমতা। সে কোনো অস্ত্র ছাড়াই কেবল নিজের হাতের স্পর্শেই যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যেই মেরে ফেলতে পারত। আর তাই একসময় তাকে বন্দি করে ফেলা হয় এক অচেনা রহস্যময় দ্বীপে, যাতে আর কেউ তার অভিশাপে প্রাণ না হারায়। কিন্তু রিচার্ড নামের এই লোক কোনো এক বিশেষ উদ্দেশ্যে নেমে পড়েছিল হিমিকোর সমাধি খুঁজে বের করতে, আর তার ফলাফল সে হারিয়ে যায় চিরতরে। তবে এরপরই রিচার্ডের মেয়ে লারা নিজেও নেমে পড়ে তার বাবাকে উদ্ধারের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, লারা কি শেষ পর্যন্ত পারবে এই অভিশপ্ত দ্বীপের রহস্যভেদ করতে, নাকি সেও হারিয়ে যাবে তার বাবার মতো? এর উত্তর পেতেই আমাদের চলে যেতে হবে জাপানের সেই ভয়ঙ্কর ইতিহাসের পাতায়, যা আধুনিক মানুষ কেবল গল্প বলেই মনে করে। জাপানের উপকূল থেকে বেশ কিছুটা দূরে ডেভিল সি বা শয়তানের সাগর নামক এক স্থানে একটি রহস্যময় দ্বীপ রয়েছে। লোকমুখে শোনা যায় যে 1000 বছর আগে এই দ্বীপে হিমিকো নামের এক রানী রাজত্ব করত, যার ছিল অতি প্রাকৃত কালো জাদুর ক্ষমতা। রাত যখন গভীর হতো প্রায়শই তাকে শয়তানের উপাসনা করতে দেখা যেত। তবে সেই রানীর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল তার হাতের ছোঁয়া, কেননা সে যার শরীরে হাত দিত সেই মানুষই মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করত, যার ফলে পুরো সাম্রাজ্যের মানুষ তাকে ভয়ঙ্কর ভয় পেত। তার নিষ্ঠুরতার কাছে সবাই জিম্মি হয়ে থাকত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রানীর এত ক্ষমতা থাকার সত্ত্বেও তাকে একসময় সেই দ্বীপের একটি গভীর পাহাড়ের গুহায় বন্দি করে ফেলা হয়। অনেকের মতে রানীকে তার নিজের বিশ্বস্ত লোকেরাই ধোঁকা দিয়ে সেখানে সারা জীবনের জন্য বন্দি করে রাখে। অতঃপর আমরা রিচার্ড ক্রাফট নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা এই হিমিকো রানীর রহস্য সমাধানের চেষ্টা করছিল। তার মতে রানী হিমিকোর কাছে এমন কোনো দৈব শক্তি আছে যা দিয়ে মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনা থেকে শুরু করে মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করা সম্ভব। রানী এখনও অপেক্ষায় আছে তাকে কেউ উদ্ধার করবে। তাই রিচার্ড এবার বেরিয়ে পড়ে রানী হিমিকোর সেই সমাধির খোঁজে। যাওয়ার আগে সে তার একমাত্র মেয়ে লারাকে পরম ভালোবাসায় বিদায় জানায়। ছোট্ট লারা বাবাকে এভাবে চলে যেতে দেখে অঝরে কান্না করতে থাকে। তবে তা উপেক্ষা করেই রিচার্ড চলে যায় সেই অজানার উদ্দেশ্যে, এবং বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সে পৌঁছে যায় ডেভিল সি নামক সেই রহস্যময় স্থানে। কিন্তু এখানেই এই গল্প নতুন এক মোড় নেয়। কোনো এক অজানা কারণে রিচার্ড কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ উধাও হয়ে যায়। সেই দ্বীপে গিয়ে সে কি দেখেছিল বা তার সাথে ঠিক কি ঘটেছিল সেটা আজও কারো জানা নেই, কেননা সেই অভিযানের পর দীর্ঘ 15টি বছর কেটে গেলেও রিচার্ড আর কখনোই তার বাড়ি ফিরে আসেনি। অতঃপর আমাদের বর্তমান সময় নিয়ে আসা হয়, যেখানে আমরা রিচার্ডের সেই মেয়ে লারাকে দেখতে পাই, যে কিনা লন্ডনের ব্যস্ত রাস্তায় সাইকেল নিয়ে কুরিয়ার ডেলিভারি কাজ করছিল। লারাকে দেখে আপাত দৃষ্টিতে বেশ সাধারণ মেয়ে মনে হলেও সে কিন্তু মোটেও এমন না। ছোটবেলা থেকেই সে বক্সিং আর ফাইটিংয়ে নিজেকে দক্ষ করে তুলেছে। তবে বর্তমানে লারা লাইফ খুব একটা ভালো যাচ্ছে না, কারণ সে কোনোভাবেই একটা ভালো জব জোগাড় করে উঠতে পারছিল না। তাই পুরো মাসে টানাপোড়ন লেগেই ছিল। এদিকে তার বক্সিং ট্রেনার তাকে বারবার সতর্ক করে দিয়েছে যে ফিস না দিলে সে আর তাকে বক্সিং সেন্টারে অ্যালাউ করবে না। তবে লারা তার প্রিয় খেলাটিকে কোনোভাবেই বন্ধ হতে দিতে চায় না। তাই উপায়ন্তর না পেয়ে সে কিছু টাকা জোগাড় করার জন্য তার কিছু বন্ধুর সাথে মিলে একটি সাইকেল রেসিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করে, যেখানে জিততে পারলে সে বেশ মোটা অঙ্কের টাকা পাবে। এভাবেই কিছুক্ষণের মধ্যে শুরু হয় সেই রেস। প্রথমে লারা বেশ ভালোই করছিল, কিন্তু পর মুহূর্তেই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক লোকের দিকে তাকিয়ে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সেই লোকটির পোশাক দেখে লারার হঠাৎ করে তার হারিয়ে যাওয়া বাবার কথা মনে পড়ে যায়। তবে এই অন্যমনস্ক হওয়ার মাসুল তাকে সাথে সাথেই দিতে হয়। একটি পুলিশ ভ্যানের সাথে তার সাইকেলটি সজোরে ধাক্কা খায় এবং যথারীতি তাকে সাথে সাথেই থানায় নিয়ে যাওয়া হয়। আর তখনই আমরা আনা মিলার নামের এক ভদ্র মহিলাকে সেখানে হাজির হতে দেখি, যে মূলত লারার বাবা রিচার্ডের পুরনো বিজনেস পার্টনার। আনা মিলার লারাকে থানা থেকে মুক্ত করে নেয়। এরপর সে তাকে বোঝাতে থাকে যে তার বাবার নিখোঁজ হওয়ার আজ 15 বছর হয়ে গেছে, তাই তার জন্য এখনো মিথ্যা আশা নিয়ে বসে থাকা রীতিমতো বোকামি। রিচার্ড হয়তো আর কখনোই ফিরে আসবে না। তাই লারা যেন তার বাবাকে অফিসিয়ালি মৃত ঘোষণা করে তার বিশাল সম্পত্তি আর বিজনেস নিজের নামে করে নেয়।
অন্যথায় এই সব কিছুই নিলামে উঠে যাবে এবং লারা নিজের পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে তার বাবার বিশাল বিজনেস সবকিছুই হারিয়ে ফেলবে। তবে লারা এসব কথায় একদমই পাত্তা দেয় না। আসলে সে মনে মনে তীব্রভাবেই বিশ্বাস করে যে তার বাবা আজও কোথাও না কোথাও ঠিকই বেঁচে আছে। বাবার প্রতি তার অগাধ অভিমান, কারণ রিচার্ড তাকে কোনো কিছু না বলেই চলে গিয়েছিল। এখানেই আমরা বুঝতে পারি যে লারা বেশ বড় একটি পরিবারের মেয়ে, তবে তার বাবার কোনো কিছুই সে নিতে চায় না। কিন্তু আনা মিলারের জোড়াজুড়িতে লারা শেষমেশ তার বাবার অফিসে আসে। সেখানে একজন উকিল লারার সামনে একটি ছোট পাজেল বক্স রাখে এবং জানায় তোমার বাবা এই পাজেলটা তোমার জন্য উইলে রেখে গিয়েছিল। এবার লারা সেই বক্সটিকে হাতে নেয় এবং তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি সমাধান করে ফেলে। বক্সের ভেতর থেকে বেরিয়ে আসে একটি পুরনো চাবি আর ছোট একটি চিরকুট, যা দেখে লারা স্তব্ধ হয়ে যায়। সেই চিরকুটে লারার বাবা লিখেছে, এটা আমার শেষ ঠিকানার চাবি। এবার লারা চলে আসে তাদের বিশাল পুরনো জমিদার বাড়িতে, যেখানে তাদের সব পূর্বপুরুষদের মৃতদেহ সংরক্ষণ করে রাখা। এই জায়গাটা এতটাই ভয়ানক যে এখানে সাধারণ মানুষ পা রাখলেই তাদের গা শিউরে উঠবে। এবার লারা তার বাবার নামের ফলকের কাছে গিয়ে নকশাগুলোতে হাত বুলাতে থাকে এবং তার ভিতর থেকে হঠাৎ একটি চাবি ঢোকানোর জায়গা বের হয়ে আসে। আর সেই পাজেল বক্স থেকে পাওয়া চাবিটি সেখানে ঢুকিয়ে ঘোরাতেই একপাশ থেকে পাথরের দেয়ালটি সরে যেতে থাকে। লারা সেই গোপন কক্ষের ভেতরে প্রবেশ করে দেখে সেখানে শত শত প্রাচীন ম্যাপ আর গবেষণার জিনিসপত্র থরে থরে সাজানো। এসব কিছু দেখে বোঝাই যায় কেউ একজন তার জীবনের বেশ কয়েক বছর এই কক্ষেই ব্যয় করেছিল কোনো এক অন্ধকার রহস্যের পিছু নিতে। সেখানেই লারা একটি পুরনো ক্যামেরা খুঁজে পায়। কৌতূহলবশত সে ক্যামেরার একটি বাটন চেপে ধরে, আর তখনই সেখানে তার বাবা রিচার্ডের মুখ ফুটে ওঠে। এখানে রিচার্ড তার মেয়ে লারার উদ্দেশ্যে কিছু গোপন বার্তা দেয়। রিচার্ড ভিডিওতে জানায় যে লারার মা মারা যাওয়ার পর সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল আর যেভাবেই হোক তাকে ফিরে পাওয়ার কোনো একটা পথ খুঁজছিল, এবং এই পথ খুঁজতে গিয়েই সে রানী হিমিকোর সন্ধান পায়, যার কাছে ছিল জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করার এক ঐশ্বরিক ক্ষমতা। কিন্তু রিচার্ড এও সতর্ক করে দেয় যে এই তথ্যগুলো ট্রিনিটি নামক এক ভয়ঙ্কর সংগঠনের হাতে পড়লে পৃথিবীর বিপদ হতে পারে। তাই সে লারাকে নির্দেশ দেয় যাতে সে এই রুমে থাকা সব কাগজপত্র ধ্বংস করে দেয়। বাবার এই ভিডিও দেখে লারার ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে আজ থেকে 15 বছর আগে তার বাবার গৃহত্যাগ কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। এই সকল তথ্য জানার পর লারা এবার ঠিক করে সে তার বাবাকে খুঁজে বের করবে, আর তা করতে হলে তার বাবার দীর্ঘদিনের গবেষণা তাকে হেল্প করতে পারে। লারার বিশ্বাস ওই দ্বীপে তার বাবা এখনো বেঁচে আছে, আর যদি তা সত্যি হয়ে থাকে তাহলে সে তাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। কিন্তু তার এই সব পরিকল্পনার মাঝে বাধা ছিল টাকা, কারণ বলেছিলাম সে তার পৈতৃক সম্পত্তি থেকে কিছুই গ্রহণ করে না, আর লারার কাছে বর্তমানে এত টাকাও নেই যা দিয়ে সে ওই দ্বীপ অবধি পৌঁছাতে পারবে। তাই এবার লারার মাথায় একটা আইডিয়া আসে। তার গলায় থাকা দামি লকেটটি সে বন্ধক রাখার সিদ্ধান্ত নেয়। এই লকেটটি লারার বাবা তাকে উপহার হিসেবে দিয়েছিল, তবে দীর্ঘ 15 বছর পর বাবাকে পুনরায় খুঁজে পাওয়া এই লকেটের চেয়ে কম কিছু না। তাই লকেটটি বন্ধক রেখে লারা কিছু টাকা হাতে পায়। এবার সে আর এক মুহূর্ত দেরি না করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়, কারণ হিমিকো রানীর সেই রহস্যময় দ্বীপটি সেখানেই কোথাও অবস্থিত। কয়েকদিনের দীর্ঘ ভ্রমণ শেষে লারা জাপানের উপকূলে এসে পৌঁছায় এবং সে তার বাবার ডায়েরিতে থাকা ম্যাপগুলো বারবার পরীক্ষা করে দেখতে থাকে। এখানেই লারা জানতে পারে যে ইয়ামাতাই নামক সেই দ্বীপে যেতে হলে তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে সমুদ্রের গতিপথ খুব ভালোভাবে চেনে, কারণ প্রথমে তাদেরকে ডেভিল সি নামক এক উত্তাল সমুদ্রের সাথে মোকাবেলা করতে হবে। এরপর লারা একটি জড়জীর্ণ জাহাজে ঢুকে পড়ে যার নাম এন্ডুরেন্স। সেখানেই সে এই জাহাজের ক্যাপ্টেন লুরানকে খুঁজে পায়। আসলে লারার বাবা এই এন্ডুরেন্স নামক একটি জাহাজে করেই সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখানে লু লারার কাছ থেকে সবকিছু জানতে পেরে পুরোপুরি থবনে যায়, কারণ তার বাবাও এই রানী হিমিকোর রহস্যময় দ্বীপে রিচার্ডের সাথে গিয়েই আর ফিরে আসেনি, আর তার দ্বিতীয় জাহাজটি বর্তমানে লু চালাচ্ছে। লারা তখন তাকে সেই দ্বীপে নিয়ে যেতে লুকে অনুরোধ করে,
কিন্তু সেখানে যাওয়া মানে মৃত্যুকে সাদরে আলিঙ্গন করা। তাছাড়া এত বছর পর লুর তার বাবাকে খোঁজার আর কোনো ইচ্ছেই নেই, তাই সে সরাসরি না করে দেয়। তবে লারা তখন খেয়াল করে লু বর্তমানে খুবই আর্থিক সংকটে রয়েছে, আর এই সুযোগকেই সে কাজে লাগায়। সে লুকে বেশ বড় অঙ্কের টাকা অফার করে, আর এবার লু রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেই ভয়ঙ্কর সমুদ্র যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের যাত্রার শুরুটা বেশ স্বাভাবিকভাবেই হয়, কিন্তু কিছুদিন যাওয়ার পর এক গভীর রাতে সমুদ্রের রূপ পুরোপুরি বদলে যায়। কালো মেঘে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো আকাশ, আর এর পর মুহূর্তেই শুরু হয় প্রবল বজ্রপাত, যা দেখে যে কারো বুক কেঁপে উঠবে। লু বুঝতে পারে যে তারা এখন ডেভিল সির ঠিক মাঝামাঝি অবস্থানে আছে, আর এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো পথ তাদের সামনে নেই। বিশাল বিশাল ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়তে থাকে, যার ফলস্বরূপ জাহাজের ভেতরে তীব্র বেগে পানি ঢুকতে শুরু করে। আর ঠিক তখনই জাহাজটি এক বিশাল পাথরের সাথে ধাক্কা খেয়ে মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায়। উপায়ন্তর না পেয়ে লারা নিজেকে বাঁচানোর জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। প্রকৃতির এই দানবীয় রূপ যেন লারার শরীরের সব শক্তি শুষে নিতে থাকে, কিন্তু সে কোনো মতে একটি ভাঙা কাঠের টুকরো ধরে ভাসতে থাকে। এই সিনের ভিজুয়াল ডিটেলস এতটাই নিখুঁত ছিল যে তোমার মনে হবে তুমি নিজেই সেই উত্তাল সমুদ্রের মাঝে আটকা পড়ে আছো। এভাবেই কেটে যায় পুরো রাত। এরপর সকালবেলা যখন লারার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে এক বালুময় সমুদ্র সৈকতে আবিষ্কার করে। সারা রাতের এই ভয়ঙ্কর দুর্যোগে তার শরীর পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছে। লারা কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ একজন পেছন থেকে এসে তার মাথায় প্রচণ্ড আঘাত করে। এই আঘাতে লারা পুনরায় নিজের জ্ঞান হারিয়ে ফেলে। এর বেশ কিছুক্ষণ পর লারার যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি তাঁবুর ভেতর আবিষ্কার করে। তার সামনে দাঁড়িয়ে আছে ম্যাথিয়াস ভোগেল নামের এক রহস্যময় ব্যক্তি, যে কিনা আসলে ট্রিনিটি নামের সে কুখ্যাত সংগঠনের একজন লিডার। ম্যাথিয়াস লারার বাবার বিশেষ ডায়েরিটি তার বাবার ব্যাগ থেকে বের করে নেয়, আর হাসতে হাসতে বলতে থাকে যে সে বিগত 7 বছর ধরে এই দ্বীপে হিমিকো রানীর সেই সমাধির সন্ধান করছে, এবং তার বাবার রিচার্ডকেও সে মারতে বাধ্য হয়েছিল, কারণ রিচার্ড তাকে কোনো তথ্য দিয়ে সাহায্য করছিল না। আর এই কথা শুনে লারার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সে স্বপ্নেও ভাবেনি যে তার বাবা আর বেঁচে নেই। ম্যাথিয়াস লারাকে বন্দি করে রাখে, যাতে সে তাকে দিয়ে পাহাড়ের গোপন রাস্তাগুলো খুঁজে বের করতে পারে। এবং এই পুরো দ্বীপ জুড়ে শত শত মানুষকে কৃতদাসের মতো খাটিয়ে পাহাড় খনন করা হচ্ছিল। এখানেই ট্রিনিটি গ্রুপের আসল নিষ্ঠুরতার চিত্র পরিষ্কার হয়ে ওঠে। লারার সাথে লুকেও বন্দি করে রাখা হয়েছিল। এদিকে ম্যাথিয়াস তার লোকদের নির্দেশ দেয় যে লারাকে দিয়ে পাহাড়ের কিছু বিশেষ চিহ্ন খুঁজে বের করতে। তবে ইতিমধ্যেই লারা বুঝে গেছে যে ম্যাথিয়াস আসলে একজন চরম স্বার্থপর মানুষ, আর কাজ শেষ হয়ে গেলে সে সবাইকেই মেরে ফেলবে। তাই লারা এবার সেখান থেকে পালানোর একটি সুযোগ খুঁজতে থাকে, যাতে সে তার বাবার অসম্পূর্ণ কাজ শেষ করতে পারে। ঠিক তখনই লু গার্ডদের উপর আক্রমণ করে এক বিশৃঙ্খলার সৃষ্টি করে, আর লারাকে বনের দিকে পালিয়ে যেতে বলে। লারা কোনো কিছু না ভেবেই বনের গভীরে দৌড়াতে শুরু করে, কিন্তু তার পেছনে বেশ কয়েকটা গার্ড তাকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে লারা একসময় একটি বিশাল খাদের সামনে এসে পৌঁছায়, যার নিচে খরস্রোতা একটি নদী বয়ে চলেছে। এদিকে গার্ডরা তাকে প্রায় ঘিরেই ফেলে, তাই তার কাছে ঝাঁপ দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই এবার লারা সেই খাদে ঝাঁপিয়ে পড়ে, এবং খরস্রোতা নদীর টানে সে কয়েক মিনিটের মধ্যেই একটি বিশাল ঝর্ণার কাছে এসে পৌঁছায়। খাদ থেকে লাফিয়ে সে কোনোভাবে তো বেঁচে ফিরতে পেরেছে, কিন্তু এখান থেকে পড়লে তার হাড় অবধি খুঁজে পাওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে সে একটি পুরনো ক্র্যাশ হয়ে যাওয়া বিমান দেখতে পায়, যা ঝর্ণার উপর কোনো মতে ঝুলে আছে। লারা সেই বিমানে আশ্রয় নেয়ার চেষ্টা করে, কিন্তু ঝংধরা জরাজীর্ণ এই বিমান তার ভার সইতে না পেরে হুড়মুড় করে ভেঙে পড়তে থাকে। এই দৃশ্যটা দেখে লিটারেলি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। যাই হোক, শেষমেশ লারা সেখানে একটি প্যারাশুট খুঁজে পেয়ে সেটা দিয়ে কোনো মতে মাটির কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। তবে সে এখন দ্বীপের এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে ঘন জঙ্গল আর কুয়াশা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এদিকে প্যারাশুট দিয়ে নামার সময় তার পেটে একটি কাঠের গুঁড়িও ঢুকে গিয়েছিল। তবে তারপরও সে কোনো মতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
কিন্তু রাত হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুরো দিনের ধকলে বেচারি লারা আর সামনে এগোতে পারে না। সে একটা গাছের নিচেই গা এলিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই সে দূরে একটি মশাল জ্বলতে দেখে বুঝে ফেলে কেউ একজন তার পিছু নিয়েছে। আসলে সেই লোকটি ম্যাথিয়াসেরই একজন গার্ড, যে তাকে মারার জন্য হন্য হয়ে খুঁজছিল। তবে এবার লারা তার বক্সিং আর ফাইটিংয়ের দক্ষতা ব্যবহার করে সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে, আর দুজনের মধ্যে এক প্রাণপণ লড়াই শুরু হয় এবং এক সময় লারা সেই লোকটিকে কাদার ভেতর চেপে ধরে শেষ করে ফেলে। কিন্তু এই ঘটনায় লারা মনে মনে খুবই কষ্ট পায়, কারণ স্বাভাবিকভাবেই একজন সাধারণ মানুষ হয়ে কাউকে খুন করে ফেলা কোনো দুঃস্বপ্নের চেয়ে কম কিছু না। এই ভয়ঙ্কর ঘটনার পর লারা জঙ্গলের আরও গভীরে যেতে থাকে। তবে হঠাৎ সে অন্ধকারের মধ্যে একটি ছায়া দেখতে পায় এবং সেটিকে পিছু করতে করতে সে একটি গোপন গুহার মুখে এসে পৌঁছায়। লারার সন্তর্পণে গুহার ভেতর প্রবেশ করতেই সে দেখতে পায় যে সেখানে এক বৃদ্ধ লোক জড়জীর্ণ অবস্থায় বসে আছে। লারা তাকে দেখেই স্তব্ধ হয়ে যায়, কারণ এই লোক আর কেউ নয়, বরং তার বাবা রিচার্ড ক্রাফট। অর্থাৎ রিচার্ড এখনও বেঁচে আছে। আজ এতগুলো বছর পর বাবাকে কাছে পেয়ে লারা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু রিচার্ডের কাছে মনে হতে থাকে যে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ছোট্ট মেয়ে এত বড় হয়ে গিয়েছে। লারা তখন বাবাকে জিজ্ঞেস করে যে সে কেন এতদিন ফিরে যায়নি। উত্তরে রিচার্ড এমন এক তথ্য জানায় যা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে বলে যে হেমিকোরানির সমাধিতে এমন এক অলৌকিক কিছু রয়েছে যা ভুল করেও যদি মুক্ত হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যাবে। আর তার এই রিসার্চের কারণে ট্রিনিটি গ্রুপের কাছে এই তথ্য লিক হয়ে গিয়েছিল। তাই তার বাড়ি ফেরার চাইতে সে যা শুরু করেছে সেটা শেষ করা বেশি গুরুত্বপূর্ণ। তবে রিচার্ড যখন জানতে পারে যে লারার কাছ থেকে ম্যাথিয়াস তার পুরনো রিসার্চের ডায়েরিটি পেয়ে গেছে, তখন সে চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই ডায়েরিটিতেই হিমিকোরানির সমাধি ঠিক কোথায় রয়েছে তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। ফলে সে খুব দ্রুতই রানীর কবরের কাছে পৌঁছে যাবে। তাই এবার তারা ম্যাথিয়াসকে উচিত শিক্ষা দিতে প্ল্যান সাজাতে থাকে। তবে রিচার্ড কিন্তু এই ঝুঁকি নিতে লারাকে বারংবার মানা করতে থাকে, কারণ সে জানে যে ম্যাথিয়াসের কাছে ভারী অস্ত্রশস্ত্র আর প্রশিক্ষিত অনেক লোক আছে। কিন্তু লারা তার বাবার বাধা না শুনে একাই বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। আর তার এই সিদ্ধান্তটাই পুরো পরিস্থিতির মোড় বদলে দেবে, কারণ লারা এখন জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর খেলায় নামতে যাচ্ছে। অতঃপর লারা চুপি চুপি ম্যাথিয়াসের ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যায়, আর সেখান থেকে সে দেখতে পায় যে লু সহ বাকি বন্দীদের খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে। লারা খুব সন্তর্পণে কিছু গার্ডকে আক্রমণ করে সামনে এগিয়ে যায়। এর ঠিক পরে সে লু আর বাকি বন্দীদের মুক্ত করে দেয়, যাতে তারা সবাই মিলে ট্রিনিটি গ্রুপের উপর পাল্টা আক্রমণ করতে পারে। তবে ক্যাম্পের ভেতর ইতিমধ্যেই বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। চারদিকে শোনা যায় প্রবল গোলাগুলি। এদিকে আমরা রিচার্ডকে দেখতে পাই, যে আসলে গুহায় বসে নেই, বরং সে নিজেও এখন হিমিকোরানির কবরের প্রবেশপথের দিকে এগিয়ে যাচ্ছে। এক বিশেষ পাহাড়ের চূড়ায় একটি বিশালাকার প্রাচীন পাথরের দরজা দেখা যায়, আর এই দরজাটি খোলার জন্য একটি অত্যন্ত জটিল ধাঁধা বা পাজেল সমাধান করা প্রয়োজন, যা রিচার্ড ছাড়া আর কারো পক্ষেই করা সম্ভব নয়। ঠিক তখনই ম্যাথিয়াস সেখানে উপস্থিত হয়, আর সে রিচার্ডের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে পাজেল সমাধান করতে বলে। কিন্তু রিচার্ড কোনো মতেই সেটি করতে রাজি হয় না। তবে লারা যখন বাবাকে বাঁচাতে সেখানে উপস্থিত হয়, তখন পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে পড়ে, কারণ ম্যাথিয়াস এখন লারাকে ভয় দেখাতে থাকে, আর তার বাবাকে সে আরও একবার হারাতে চায় না। অগত্যা লারা সেই দরজাটি খুলে দিতে রাজি হয়, কারণ রিচার্ড এমন পাজেল তাকে ছোটবেলাতেই মেলানো শিখিয়েছিল। এবং দেখতে দেখতেই পাহাড়ের সেই বিশাল দরজাটি এক বিকট শব্দে খুলে যায়। সুড়ঙ্গের ভেতর ভয়ঙ্কর খুটখুটে অন্ধকার। এভাবেই তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ভেতরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। সবাই বুঝতে পারে যে এখানে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে। ঠিক তখনই ম্যাথিয়াসের একজন লোক ভুল করে একটি গোপন ফাঁদে পা দিয়ে ফেলে, আর সাথে সাথে নিচ থেকে কিছু ধারালো ফালা তাকে এফোর ওফোর করে ফেলে। এখানেই আমরা দেখতে পাই যে সুড়ঙ্গের আশেপাশে অসংখ্য মানুষের প্রাচীন কঙ্কাল পড়ে আছে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে এর আগেও বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছে। লারা প্রতিটা ধাপ খুব সাবধানতার সাথে পার করতে থাকে, কারণ সে জানে যে রানীর কবরের কাছে পৌঁছানো মোটেও সহজ কাজ হবে না। এভাবেই তারা একসময় এমন একটি জায়গার সামনে এসে দাঁড়ায় যার নিচে রয়েছে হাজার হাজার ফুট গভীর এক ভয়ঙ্কর ফাঁদ। তারা কোনো মতে সেখানে একটি মই বসিয়ে ব্রিজের মতো তৈরি করে। এরপর অতি সাবধানে সেটিকে পার করার পর সবাই একটি বিশাল বন্ধ দরজার সামনে এসে আটকা পড়ে। এই দরজাটির গায়ে অদ্ভুত কিছু সংকেত লেখা আছে। সেখানে খোদাই করা ছিল যে অন্যের জীবন বাঁচাতে হলে নিজেকে উৎসর্গ করতে হবে। লারা এই লেখাটি বারবার গভীর মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করে, কারণ সে জানে যে এখানে কোনো একটি ক্লু লুকিয়ে আছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুরো সুড়ঙ্গের মেঝে থরথর করে কাঁপতে শুরু করে, আর তাদের পায়ের নিচের মেঝে টুকরো টুকরো হয়ে নিচে তলিয়ে যেতে থাকে। কেউ যখন কিছুই বুঝে উঠতে পারছিল না, তখনই লারা দেখতে পায় দরজার উপর হলুদ আর নীল রঙের দুটি চাবি বসানোর জায়গা রয়েছে। অর্থাৎ তালা যেহেতু আছে, তার মানে চাবিও হয়তো এর আশেপাশেই থাকবে। কথা মতো তারা দেয়ালে কিছু চাবি খুঁজেও পায়, কিন্তু তার একটিও কাজ করছিল না। তখনই লারা বুদ্ধি খাটিয়ে হলুদ আর নীল রঙের চাবি দুটো একসাথে ব্যবহার করে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কারণ সেই দরজাটিতে জীবনের কথা লেখা ছিল, আর জীবনের রং হবে সবুজ, যা হলুদ আর নীল রং মিলে তৈরি হয়। ঠিক তখনই দরজাটি খুলে যায়, আর তারা এক বিশাল প্রাচীন হলের ভেতর প্রবেশ করে, যেখানে হিমিকো রানীর সমাধি অবস্থিত। হলের মাঝখানে একটি বিশাল সোনালী কফিন রাখা আছে, যা দেখে সবার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, আর ম্যাথিয়াস আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু লারা যখন কফিনের চারপাশের নকশাগুলো নিখুঁতভাবে দেখতে থাকে, তখন সে এমন এক অদ্ভুত সত্য আবিষ্কার করে যা তুমি কল্পনাও করতে পারবে না। আসলে রানী হিমিকো কোনো ডাইনি বা শয়তানের উপাসক ছিল না, বরং সে ছিল একজন নিঃস্বার্থ শাসক। তবে তার শরীরে এক ভয়ঙ্কর সংক্রামক ভাইরাস ছিল, যা মানুষের স্পর্শে এলে তাদেরকে জম্বিতে পরিণত করে দিত, যার ফলে রানী নিজের ইচ্ছাতেই এই পাহাড়ের নিচে বন্দী হয়েছিল, যাতে পুরো পৃথিবী এই মরণব্যাধি থেকে চিরতরে রক্ষা পায়। কিন্তু ম্যাথিয়াস লারার এই কথাগুলো একদমই বিশ্বাস করে না, আর সে জোর করে রানীর কফিনটি খুলে ফেলে। কফিন খোলার সাথে সাথেই সেখান থেকে এক উৎকট দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে আসে। তবে ম্যাথিয়াসের কিছু লোক যেই না রানীর মমের শরীরে স্পর্শ করে, সাথে সাথেই তারা অসুস্থ হতে শুরু করে। তাদের শরীরের চামড়া কালো হয়ে যেতে থাকে। মুহূর্তেই তারা পাগলের মতো একে অপরকে কামড়াতে শুরু করে, যা দেখে যে কেউ আটকে উঠবে। ম্যাথিয়াস তখন সেই দুজনকে গুলি করে শেষ করে দেয়। অতঃপর সে রানীর হাতের একটি আঙুল কেটে তার ব্যাগে ভরে ফেলে, কারণ সে এবার চাইছিল এই ভাইরাসের নমুনাটি ট্রিনিটি গ্রুপের হাতে পৌঁছে দিতে, যাতে এই ভাইরাস ট্রিনিটি গ্রুপ প্রথমে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়, আর পরে এর প্রতিষেধক চড়া দামে বিক্রি করে পৃথিবীতে রাজ করতে পারে। তার এমন বর্বর কথা শুনেই রিচার্ড এবং লারা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তারা কোনোভাবেই মানবজাতির এত বড় ক্ষতি হতে দেবে না। শুরু হয় এক তুমুল ফাইটিং। তবে দুঃখজনক ব্যাপার, ম্যাথিয়াসের এক আক্রান্ত গার্ড আচমকায় রিচার্ডকে কামড়ে বসে, এবং দেখতে দেখতেই সেও সেই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। রিচার্ড বুঝতে পারে যে তার হাতে আর বেশি সময় নেই, কারণ এই ভাইরাস খুব দ্রুতই তার রক্তে মিশে যাচ্ছে। লারা তার বাবাকে জড়িয়ে ধরতে চাইলেও রিচার্ড তাকে বারবার দূরে সরিয়ে দেয়, কেননা সে চায় না যে তার মেয়েও এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ুক। লারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। রিচার্ড তখন লারাকে শেষবারের মতো নির্দেশ দেয় যাতে সে কোনোভাবেই ম্যাথিয়াসকে এই দ্বীপ থেকে জীবিত বের হতে না দেয়। লারা তার বাবার শেষ ইচ্ছা আর পুরো পৃথিবীর ভবিষ্যৎ রক্ষার জন্য এক বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। রিচার্ড তখন নিজের পকেট থেকে কিছু বোমা বের করে আর লারার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দেয়। এই দৃশ্যটি খুবই ইমোশনাল ছিল, কারণ লারা আজ এতগুলো বছর পর তার বাবাকে খুঁজে পেতে না পেতেই তাকে চিরতরে হারাতে চলেছে। রিচার্ড তখন লারাকে বলে যে সে যেন এখনই এই এলাকা থেকে বেরিয়ে যায়,
অন্যথায় সেও এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে। হাজার অনিচ্ছা থাকার সত্ত্বেও লারা তার চোখের জল মুছে ম্যাথিয়াসের পেছনে পাগলের মতো দৌড়াতে শুরু করে, কারণ লারা জানে যে ম্যাথিয়াসকে এই দ্বীপ থেকে বের হতে দিলে পুরো পৃথিবীর মানুষ অকালে প্রাণ হারাবে। ম্যাথিয়াস ততক্ষণে গুহার সেই খাদের কাছে পৌঁছে গেছে। তখনই লারা তার শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে ম্যাথিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কোনোভাবেই সামনের দিকে এগোতে দেয় না। তবে স্বাভাবিকভাবেই ম্যাথিয়াস লারার তুলনায় শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী হওয়ায় সে বারবার লারাকে মাটিতে আছড়ে ফেলে, কিন্তু লারাও দমে যাওয়ার পাত্র নয়। সে তার বক্সিংয়ের দক্ষতা ব্যবহার করে ম্যাথিয়াসের উপর পাল্টা আক্রমণ চালিয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই লারা বুঝতে পারে যে সাধারণ লড়াই দিয়ে ম্যাথিয়াসকে হারানো কোনোভাবেই সম্ভব না। এদিকে রিচার্ড নিজের সাথে নিয়ে আসা শক্তিশালী বোমাগুলো একসাথে অ্যাক্টিভেট করে দেয় এবং মুহূর্তেই প্রচণ্ড এক বিস্ফোরণে পুরো পাহাড়ের ভেতরটা থরথর করে কাঁপতে শুরু করে। এই সুযোগে লারা ম্যাথিয়াসের পকেট থেকে রানীর সেই আক্রান্ত আঙুলটি নিজের কাছে নিয়ে নেয়, আর ম্যাথিয়াস কিছু বুঝে ওঠার আগেই সে সেটিকে তার মুখের ভেতর জোর করে ঢুকিয়ে দেয়। ব্যাস, মুহূর্তের মধ্যেই তার শরীরের চামড়া কুঁকড়ে যেতে থাকে আর সে যন্ত্রণায় পশুর মতো চিৎকার করে ওঠে। লারা তখন এক মুহূর্ত দেরি না করে ম্যাথিয়াসকে এক লাথি মেরে সেই গভীর খাদের ভেতর ফেলে দেয়, যেখানে হাজার হাজার মানুষের কঙ্কাল আগে থেকেই পড়েছিল। এদিকে পুরো সমাধি ইতিমধ্যেই হুড়মুড় করে ধসে পড়তে থাকে। তাই আর এক মুহূর্ত সময় ক্ষেপণ না করে লারা পাগলের মতো সুড়ঙ্গের শেষ মাথায় দৌড়তে থাকে। সুড়ঙ্গের রাস্তা প্রায় বন্ধ হয়েই যাচ্ছিল, তবে ঠিক শেষ মুহূর্তে লু উপর থেকে একটি মোটা রশি নিচে ফেলে দেয় আর লারা সেটিকে শক্ত করে ধরে ফেলে। অতঃপর লু আর তার সঙ্গীরা মিলে লারাকে টেনে উপরে তুলে আনে এবং ঠিক তখনই পুরো পাহাড়টি ধুলোয় মিশে এক বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়। অর্থাৎ লারা পেরেছে তার বাবার শেষ কথা রেখে পুরো পৃথিবীকে বাঁচাতে। এরপর তারা ম্যাথিয়াসের স্যাটেলাইট ফোনের সাহায্যে একটি রেস্কিউ টিমকে কল করে অবশেষে এই দ্বীপ প্রত্যাখ্যান করে। এভাবেই শেষ হয় তাদের এই অ্যাডভেঞ্চারের জার্নি। এর বেশ কিছুদিন পর আমরা লন্ডনের ব্যস্ত শহরে লারাকে দেখতে পাই, যে কিনা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে। সে তার বাবার দেয়া সেই সবুজ লকেটটি আবারও সেই দোকান থেকে উদ্ধার করে আনে, কারণ এটাই তার বাবার শেষ স্মৃতি। অতঃপর লারা তার বাবার অফিসে গিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয়, কারণ বাবার প্রতি এখন আর তার কোনো ক্ষোভ নেই। সে জানে তার বাবা কত মহান কাজ করেছে, তাই তার একমাত্র মেয়ে হিসেবে সে তার জীবনটিকে অনেক সুন্দর করে গড়ে তুলবে। আর এরই সাথে আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।